ইংরেজি গ্রামারের এই ক্লাসে তোমরা যারা জয়েন করেছো তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভকামনা। তো নতুন এবং পুরনো যারা এই ক্লাস ফলো করছো এখন তাদেরকে বলি, আগের ক্লাসে আমি যেটা করিয়েছিলাম সেটা হচ্ছে যে টেন্স, ক্রিয়ার কাল, বাক্যে সেটা কিভাবে ব্যবহার করা হয় এবং অল্পের ওপর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা, তার যে অ্যাসার্টিভ সেন্টেন্স, এই অংশটা আমি বলেছি। আমি এটা ধরে নিচ্ছি তোমাদের সকলের কাছ থেকে যে তোমরা আগের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোকে ফলো করছো। আজকে যদি কেউ হঠাৎ করে এই ক্লাসটাকে কেউ দেখে, তাহলে আমি আগের ক্লাসে কি শেখালাম সেই শেখানোটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না, হঠাৎ করে এটা দেখছো। কাজেই প্রত্যেককে বলবো যে পিছনের ক্লাসটা দেখো, আমার সেইটার সঙ্গে একটা কন্টিনিউয়েশন থাকে এবং সেই কন্টিনিউয়েশন অনুযায়ী তোমার তখন এই ক্লাসটা দেখতে বুঝতে সুবিধা হবে। পয়েন্ট 1। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আমাকে কমেন্টে কোনো ছাত্রছাত্রী তোমরা লিখেছো, জানিয়েছো যে রাইটিং, ইংরেজির যে রাইটিং সেকশন আছে বিভিন্ন পরীক্ষার, মাধ্যমিক বা এইচএসে, তার উপরে আমি কিছু করি। দেখো, তোমাদের জন্যে সস্নেহে বলছি, এখানে যেটা গ্রামারটা আমি শেখাচ্ছি সেটা যাতে তোমরা দ্রুত বাক্যকে লিখতে পারো, দ্রুত বাক্যকে পড়তে পারো, বুঝতে পারো, বলতে পারো, সেইগুলো যত দ্রুত সহজ সিস্টেমে শেখানো যায় আমি সেইটা চেষ্টা করছি গল্প করতে করতে। আজকে যদি তুমি একটা ইংরেজি বাক্য মানে ঠিক মতো না বোঝো, তাহলে কি একটা নোট দিয়ে দিল কেউ, সেই নোটটার মধ্যে কি লেখা আছে তার অর্থটা কি হয় তুমি বুঝলে না, তাহলে কি হচ্ছে, মুখস্থ বিদ্যার উপরে ভিত্তি করে তুমি লিখে আসলে হয়তো ভুলের ফলে বাক্যটাই ভুল হয়ে গেল, পুরো জিনিসটাই হয়তো ভুল হয়ে গেল, লাভটা কি হলো? তার থেকে এইভাবে শিখে নিয়ে, গোড়া থেকে শিখে নিয়ে যদি তোমরা রেডি হও, না কথা বাড়িয়ে এবারে যেটা বলবো যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে সাধারণ বর্তমান কাল। আমি কি বলেছি, আমরা যেভাবে কথা বলি তোমরা ইংরেজিটাও ঠিক সেইভাবে শেখার চেষ্টা করো। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা আগের ক্লাসে শিখেছি, আমি এই ক্লাসেও তার খানিকটা ধারণা তোমাদেরকে দিয়ে নিচ্ছি। জানবে প্রত্যেকটি টেন্সে, সেটা বর্তমান কাল হোক, অতীত কাল হোক বা ভবিষ্যৎ কাল হোক, প্রত্যেকটি টেন্সের যেমন আমি 4টে ভাগ বলেছি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট মানে সাধারণভাবে যেটা ঘটে সেই সময়, কন্টিনিউয়াস মানে চলমান সেই সময়, সেটা বর্তমান হোক, অতীত হোক, ভবিষ্যতে হোক, পারফেক্ট মানে ঘটিত মানে সবে সবে ঘটেছে, শেষ হয়ে গেছে মানে শেষ হয়েছে কিন্তু অতীত হয়ে যায়নি তখনও, আবার হবে এমনটাও না। পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস যেমন সেটাই যেন চলছে তখনও, এরকম 4টে করে ভাগ বলেছি। তাহলে এই 4টে ভাগ প্রত্যেকটি টেন্সেই আছে। আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটটাকে নিয়ে গত ক্লাস থেকে দেখছি বা শিখছি। আর প্রত্যেক টেন্সে এই যে ধরো ইনডিফিনাইট যে টেন্সটা, এই ইনডিফিনাইট টেন্সেও কিন্তু আমি কি বলেছি, প্রতিটি বাক্যকে আলাদা আলাদাভাবে শিখতে হবে। যেমন সাধারণ একটা বাক্য, সেই বাক্যটা মানে কি, একটা পজিটিভ আছে, পজিটিভ বাক্য, আর একটা না সূচক বাক্য প্রত্যেক বাক্যে থাকে, তাহলে প্রত্যেক কালেও ওটা থাকবে। তাহলে একটা বাক্য কি হচ্ছে, হ্যাঁও হতে পারে, হ্যাঁ সূচক হতে পারে, আবার সেটা না সূচকও হতে পারে। মানে আমি পড়াই, আবার আমি পড়াই না, আমি পড়িয়েছিলাম, আমি পড়াইনি, আমি পড়াবো বা আমি পড়াবো না, এরকমটা থাকছে। তেমনি আবার প্রশ্নবোধক বাক্যটাও প্রত্যেক কালের মধ্যে থাকছে, যে আমি কি পড়াবো বা আমি কি পড়াই, আমি কি, সেটার আবার নেগেটিভ থাকছে, কি আমি কি পড়াই না। কাজেই চলো সেইগুলোকে একদম ছকের আকারে দেখে নেব। আর সবার সঙ্গে প্রত্যেক ক্লাসে যেটা বলে দিচ্ছি, আমি এই টোটাল এই কনসেপ্টের ক্লাসটা হয়ে যাওয়ার পরে আমি ঠিক যেভাবে স্ক্রিনে নিয়ে গিয়ে লেখা দিয়ে দিয়ে মানে তোমাদেরকে বুঝিয়ে দিই জিনিসটা, আরো বেশি উদাহরণ দিয়ে সেটাও করিয়ে দেবো আলাদাভাবে। তো চলো আজকে দেখি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অন্য ভাগগুলো
কিভাবে কি করা যায়। প্রথমে লিখছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি একটু সরে গিয়ে লিখছি না হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এর কোনটা শিখেছিলাম? অ্যাসার্টিভ সেন্টেন্সটা শিখেছিলাম। সেটাকে আজকে আরেকবার দিয়ে তারপরের অংশটায় যাচ্ছি। যেমন ধরো সাধারণ বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে ছকটা তোমাদেরকে শিখিয়েছিলাম, ছকটা একটা করে দিচ্ছি, তার মধ্যেই দেখবে বাক্যগুলো আলাদা আলাদা করে দেবো। তোমরা কি করো, প্রত্যেক ক্লাসে যেটা বলি, খাতা পেন নিয়ে বসো, খাতা পেন নিয়ে নোট করো, প্রয়োজনে ক্লাসটাকে থামিয়ে থামিয়ে সেগুলোকে খাতায় অবশ্যই নোট করে নেবে। দেখো এ পাশে কি থাকছে, এ পাশে থাকছে সিঙ্গুলার, এ পাশে লিখবে প্লুরাল। এবার কি বাঁদিকে কি বলেছিলাম, আগের ক্লাসে কিভাবে শিখিয়েছি, বাঁদিকে থাকবে, এখানে থাকবে পার্সন, ফার্স্ট পার্সন, এই লাইনটা চলে গেল, সেকেন্ড পার্সন একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখে নেবে, আর থার্ড পার্সন। এইটাকে আমি একটা লাইন টেনে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে তোমাদের আমি পজিটিভ বাক্য, যেটা সাধারণ পজিটিভ বাক্য, সেটা আগের ক্লাসে শিখেছিলাম, আর একবার তার রুলসটাকে তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে লিখবো কিন্তু পজিটিভ বা স্টেটমেন্ট, সাধারণ স্টেটমেন্ট ধরনের যে বাক্যগুলো, বিবৃতিমূলক যে বাক্যগুলো, এর আগে সেন্টেন্স পড়িয়েছি না, সেই ক্লাসটা করে নেবে, তাহলে বাক্যে কি কি ধরনের ভাগগুলো আছে সেগুলো ডিটেলে সেখানে করিয়েছি, সেই ক্লাসটা আরেকবার দেখে যাবে প্রয়োজনে। সব ক্লাসই দেখবে, পরপর দেখলে আরো সুবিধা হবে। দেখো এখানে কি হচ্ছে, আই গো, আমি যাই। আমি কিন্তু বলেছিলাম যে এর সঙ্গে তোমাদের পরবর্তীতে যে প্রিপোজিশন, আর্টিকেল, এই সমস্ত যেগুলো আছে সেগুলো করাবো। ওটা কেন করাবো, যখন অবজেক্ট ওর সঙ্গে যোগ করবো। বাক্য কি দিয়ে তৈরি, একদম উপরে লিখে দিই রুলসটা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে। কিন্তু এটা বলেছিলাম না যে সাবজেক্ট আর ভার্ব দিয়েও এমন এমন ভার্ব আছে যে সাবজেক্ট আর ভার্ব দিয়েও আমি একটা বাক্য প্রকাশ করতে পারি। তা আমি এখানে কি ভার্ব নিয়েছি, আমি এখানে গো ভার্বের উপরে পুরো জিনিসটা করাচ্ছি। অন্য যখন কথা বলবো বা লিখবো, জাস্ট গো এর বদলে আমি অন্য ভার্ব বসিয়ে দেবো সেখানে, এইটা মাথায় রাখতে হবে। তার জন্য শিখিয়েছি ভার্বের লিস্ট, ওটা প্রতিদিন সকালবেলা প্রত্যেকে পড়বে, নিজেদের বাড়িতে গ্রামার বইতেও আছে, না হলে এই ক্লাস থেকে ওটাকে কানে শুনে নেবে বারবার বারবার করে, প্রত্যেক দিন ওটা শুনবে। ভার্বের লিস্ট হচ্ছে মেরুদণ্ড এইটার ক্ষেত্রে। তো এখানে দেখো, এখানে আমি গো ভার্বটা দিয়ে তোমাদের শেখাচ্ছি। ভার্ব কি আছে, গো, ভার্ব টু গো দিয়ে আমি তোমাদেরকে এটা শেখাচ্ছি। এর বদলে ইট হতে পারে, তোমরা ইট বসিয়ে দিতে পারো, প্লে হতে পারে, আরো আরো নানান রকম যা যা ভার্ব হতে পারে সব করতে পারো। তাহলে আই গো মানে কি, আমি যাই, আমি যাই। যদি দেখতে তোমাদের অসুবিধা হয়, স্ক্রিনটাকে একটু জুম করে নিয়ে প্রয়োজনে দেখে নেবে। উই গো, আমি প্লুরাল হচ্ছে উই, উই গো মানে হচ্ছে আমরা যাই। ইউ গো এটা তো তোমরা আগের ক্লাসে শিখেছো। এক সেকেন্ড প্রত্যেকে একটু ওয়েট করো, আমি একটা কাজ করে নিই। হ্যাঁ, তুমি এবং তোমরা দুটোই সমান, ইংরেজিতে ইউ। তাহলে সেকেন্ড পার্সনে কি হচ্ছে, ইউ
গো, তুমি যাও, প্লুরালে কি হচ্ছে? ইউ গো, তোমরা যাও। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে কি শিখিয়েছিলাম আগের ক্লাসে? এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেটা সে হতে পারে, যা খুশি নাম হতে পারে, মানে নাউন প্রোনাউন যা খুশি নাম হতে পারে, একটি হতে হবে, তাকে বলছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে আমি হি দিয়ে দেখাচ্ছি যে সে। এইখানে কিন্তু এই রুলসটা বাঁদিকে লিখে দিয়েছিলাম, এখন আবার দিচ্ছি। সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এখানে চৌকো করে লিখে দিলাম, ঠিক আছে? এখানে কি হবে, ভার্ব, তার সাথে কি যোগ হবে, এস অথবা ইএস। সেটা উচ্চারণের উপরে, ভার্বের লাস্ট লেটারটা কি আছে, অক্ষরটা, সেইটার উপর এস বা ইএস ঠিক হবে। তার জন্য এস বা ইএস এর কিভাবে ব্যবহার হয় তার আলাদা ক্লাস নিয়েছি, সেটা দেখে নাও, নিলে এটা আবার বুঝে যাবে। তাহলে এখানে কি হবে, হি গোস, যেটা যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে রাম হতে পারে, শ্যাম হতে পারে, যা খুশি হতে পারে, শি হতে পারে, এ গার্ল হতে পারে, এ বয় হতে পারে, যা খুশি হতে পারে। কিন্তু এখানে কি হবে, তাহলে সে যায়, এইটা মাথায় রাখতে হবে। একটি কুকুর যায়, এ ডগ গোজ, ঠিক আছে, এরকম টাইপের। সে যায়, আর অনেকগুলো সে তো হয় না, মানে তখন কি বলবো আমরা, প্লুরালে তারা যায়, দে গো, ঠিক আছে? প্লুরালে কিন্তু আবার চেঞ্জ হচ্ছে না। অনলি এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের এই যে জায়গাটা আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জায়গাটাকে মার্ক করতে হবে, মনে রাখতে হবে যে ওখানে ভার্বের সঙ্গে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখন উচ্চারণ হবে, সে, রাম, শ্যাম, বাস, ট্রেন, এরোপ্লেন, যা খুশি হোক গে যাক, সেখানে কি হবে, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। কখন যোগ হবে, একটা ছোট্ট, এই যে গোসটা আছে, জিও, ও মানে হচ্ছে ভাওয়েল, আমি ভাওয়েল কনসোনেন্ট পড়িয়েছি, উচ্চারণ শিখিয়েছি তোমাদের, তার সঙ্গে ভাওয়েলের পরে কিভাবে কি থাকলে এস বাই এস হয় সেটা জানো। তাহলে ভাওয়েল, এই গোসের পরে যদি, গোয়ের পরে যদি আমি এস বসিয়ে দিতাম, তাহলে কি হলো, গস, সেটা তো উচ্চারণ না। তাহলে গোস করতে গেলে কি করতে হবে, ইএস যোগ হলো। কিন্তু এখানে যদি হতো প্লে, আমি আগের ক্লাসে এটাই বলে এই উদাহরণটাই দিয়েছিলাম, এখানে যদি আমি বলতাম যে প্লে, হি প্লে, কিন্তু হতো না, হি প্লে হতো না, তাহলে কি লিখতে হতো, হি প্লেস, তখন কি ই বসতো না, যেহেতু ওয়াই হচ্ছে একটা কনসোনেন্ট এবং তার মতনই তার উচ্চারণ, কনসোনেন্টের মতনই তার উচ্চারণ, ওয়াই এর উচ্চারণ, এই যে প্লে, ঠিক আছে, ওয়াই উচ্চারণ হয়নি, সেই কারণে এখানে কি বসে গেল, এস, এখানে ভাওয়েল নেই। তাহলে কি হলো, বুঝতে পারলে যে কোন শব্দের ক্ষেত্রে এস, কোন শব্দের ক্ষেত্রে ইএস বসে, সেটাও ক্লিয়ার হয়ে গেল। চলো এইবার এই যে সাধারণ বাক্যটা তোমরা এতক্ষণ ধরে দেখলে, এই সাধারণ বাক্যটাকে যদি আমি নেগেটিভ করি, নেগেটিভ যদি করি, এটাকে নেগেটিভ মানে আমি না সূচক করব ওই বাক্যটাকে। কথা বলতে গেলে, লিখতে গেলে, বুঝতে গেলে, ওই যে রাইটিং এর কথা বলছিলে, তাহলে আমাকে সবটা বুঝতে হবে যে সেইটার ক্ষেত্রে এবার কি লিখবো। আমি যাইটা শিখেছি, ওকে, এবার আমি যাই না, ব্যাস, এবার পেন মুখে দিয়ে বসে থাকবো, যাই না আমি কি করে লিখবো, আই গো নট, হবে না, হবে না, আই গো নট তুমি নিজে কানে শুনে বলো না, হচ্ছে না, হচ্ছে না। তাহলে কি লিখতে হবে, আমি যাই কথাটা যেমন বলি, আমি যাই না কথাটা শুনতে আলাদা, তাহলে এখানেও শুনতে আলাদাই হবে। কিরকম করতে হবে, একটা নিয়ম আছে, সেই নিয়মটা এবার দেখ। তাহলে এইটাকে, আহা, এইগুলো সব ধরো বাংলাগুলো এই তলাতে
আমি আর মুছছি না, বারবার লিখতে হবে বলে একটা বিশেষ কায়দা করে তোমায় শিখিয়ে দিচ্ছি। দেখো এখানটাতে এই পজিটিভ যেটা আছে না, এইটাকে মুছে এবার করে দিচ্ছি কি, এটা হচ্ছে নেগেটিভ বাক্য, না সূচক বাক্য। মানে কি, এবার না সূচক বাক্য মানে নেগেটিভ। নেগেটিভ বাক্যে কি হচ্ছে, একটা কাজ আছে, একটা কাজ আছে। এই যাই না, এই উচ্চারণটা করবার জন্য ইংরেজিতে ভার্বটাকে, এই মেন ভার্বটাকে একটু সরিয়ে দিতে হবে ডান দিকে। দিয়ে আমি ওই শিখিয়েছিলাম অক্সিলিয়ারি ভার্ব, মানে সাহায্যকারী ক্রিয়াপদের যে ঝুড়িটা শিখিয়েছিলাম, বাস্কেটটা, সেই সাহায্যকারী ক্রিয়াপদের মধ্যে এখানে আমাকে সাহায্য নিতে হবে ডু ভার্বের। কি ভার্বের? যদি আমি নেগেটিভ বাক্য করতে যাই তাহলে আমাকে কার সাহায্য নিতে হবে? ডু ভার্বের সাহায্য নিতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ এইটা করতে গেলে মাথায় রাখো, শখের মতো চলে আসবে, খাতায় উঠিয়ে নাও সব পরপর, ঠিক আছে? এবার দেখো আরেকটা, তো ডু ভার্বের সাহায্য নিলাম, তা নাটা বলবো কি দিয়ে? নাটা বলতে গেলে নো, নট, এই কথাটা নিতে হবে। তাহলে এখানে আমি কি করব, নট শব্দটা নেব। ওকে, তাহলে এবার কি হচ্ছে, আই এইখানে এসে যাবে, সাবজেক্টের পরে বসবে ডু, তারপরে না বলতে হবে নট, ডু নট, গোটা গই থেকে যাবে, গোটা গই থেকে যাবে। খেয়াল করে দেখো, এই সাবজেক্টের পাশে যে ভার্ব থাকবে পরবর্তীতে দেখবো সেই ভার্বের চেঞ্জ হবে, কিন্তু এ কিন্তু সরে গেছে অনেকটা, গোকে কিন্তু অনেকটা সরিয়ে দেওয়া হয়েছে ডান দিকে, দিয়ে বললো আমি যাই না, এই কথাটা বলতে গেলে আমাকে বলতে হবে আই ডু নট গো, এবং এই যাই এর সঙ্গে বসে গেল কি, বসে গেল না শব্দটা, সঙ্গে সঙ্গে হয়ে গেল আমি যাই না। আশা করছি বুঝতে পারছো। তোমাদের যা বোঝার অসুবিধা হবে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব সেই ক্লাস প্রয়োজনে আবার নেব। আচ্ছা, উই কি হবে, একই থিওরি, একই রকম থিওরি। তাহলে উইটা কি হয়ে যাবে, উই ডু নট, গোটা গই থেকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আই ডু নট গো, উই ডু নট গো, এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি। ডু মানে ডু নটটাকে আমরা কিভাবে শিখেছি নিচটাতে দেখাচ্ছি। ডু নটটাকে আমরা এইভাবে লিখতে শিখেছি আগের ক্লাসে, ডিও এন ওপরে একটা কমা দিয়ে, মানে অ্যাপোস্ট্রফি দিয়ে টি, ডন্ট। তাহলে কি হচ্ছে, ডু নটটাকে সংক্ষেপে বলা হয় ডন্ট। তাহলে আই ডু নট গো, উই ডু নট গো, এইভাবে বলতে পারি আই ডোন্ট গো, উই ডোন্ট গো, ঠিক আছে? আমি খেলি না কি হবে তাহলে, আই ডু নট প্লে, আমি খেলি না। আমরা খেলি না কি হবে, উই ডু নট প্লে। আমি খাই না কি হবে, আই ডু নট ইট। আমরা খাই না কি হবে, উই ডু নট ইট। জাস্ট আমি কি বলেছি, এই যে গো ভার্বটাকে এখানে মেনশন করেছি, ওই গো ভার্বের জায়গায় যে কোনো ভার্ব তুমি বসিয়ে দেবে, থিওরি বা নিয়মটাকে এই রাখবে, জলের মতো ইংরেজি শিখে যাবে। চলো তারপর একটা, আচ্ছা এখানে তাহলে আমরাটা কি হলো, আমরা যাই না। ইউ এর ক্ষেত্রে একই জিনিস, ইউ ডু নট গো, তুমি যাও না। এখানে কি হলো, তুমি যাও না। তোমরা যাও না কি হবে, ওই সেম, ওর তো প্লুরালে একই, ইউ সিঙ্গুলারেও ইউ, প্লুরালেও ইউ ইংরেজিতে। তাহলে সেক্ষেত্রে কি হবে, ইউ ডু নট গো। ঠিক আছে? এরপরে
এইখানটাই আবার মজা। কি বলেছিলাম, গো ভার্বকে তো আমি ডান দিকে সরিয়ে দিয়ে মাঝখানে কে বসে গেছে, ডু ভার্ব বসে গেছে, আর না বলার জন্য এসছে নট শব্দটা। তাহলে গো তো সরে গেছে সাইডের দিকে, ডান দিকে সরে গেছে। তাহলে এস বা ইএস মানে থার্ড পার্সন সিঙ্গুলার যেটা মানে আমি হি গোজের জায়গায় যখন গোর পাশে ইয়েস বসেছিল, তাহলে সাবজেক্টের পাশে কোন ভার্ব বসে আছে? ওখানে হি গোস ছিল, গো ভার্ব বসেছিল। আর এখানে যখন আমি নেগেটিভ করছি তখন এই গোসটাকে তো আমি সরিয়ে দিচ্ছি, ডান দিকে গো সরে গেছে ডান দিকে, তাহলে গোসটাও ডান দিকে সরে যাবে, ঠিক আছে? কিন্তু তাহলে সাবজেক্টের গায়ে কোন ভার্ব আসলো? দেখো কি আসছে, হি। এতক্ষণ ধরে কি শিখলে? হি ডু নট, ইউ ডু নট গো শিখেছ, হি ডু নট, লেখো এইভাবে, গো। হি ডু নট গো। মুশকিল হচ্ছে গোয়ের জায়গায় যখন ইয়েস যোগ হয়েছিল সাবজেক্টের পাশেও ছিল, আর এবার সাবজেক্টের পাশে কে এসেছে? ডু। তাহলে ইয়েসটা কার গায়ে গিয়ে ঠেকবে? এখানেও দেখো গোয়ের পর গো শব্দটার মধ্যে লাস্ট লেটার কোনটা ছিল? জি ও, ও ছিল, তাহলে ও হচ্ছে একটা ভাওয়েল, তাই ইএস বসেছিল। এখানে ডু শব্দের লাস্টটা কে? ও, তাহলে এখানেও ইএস বসবে। তাহলে এখানে কি হবে? হি ডাজ নট গো। তো বুঝতেই পারছো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে যা খুশি হতে পারে, হি এর জায়গায় সি, অমুক তমুক যা খুশি হতে পারে, একটি হতে হবে। তাকে যদি না বলে সে যায় না, তাহলে কি করতে হবে? হি ডাজ নট গো, সে খেলে না। হি ডাজ নট প্লে, সে লেখে না। হি ডাজ নট রাইট, সে গান করে না। হি ডাজ নট সিং। তার জায়গায় কি হতে পারে? রাম খেলা করে না, মানে কি? রাম ডাজ নট প্লে। গীতা পড়া করে না বা পড়ে না। গীতা ডাজ নট রিড। এই ভার্বের লিস্ট এইবার বুঝতে পারছো। জাস্ট গো ভার্বটা উঠে যাবে, গিয়ে যে কোনো ভার্বকে সেখানে বসিয়ে দিচ্ছ। নিয়মটা এইটা থাকবে। দে গো ছিল মানে হচ্ছে তারা যায়, ঠিক আছে? এটা ছিল দে গো। এখানে কি হয়ে যাবে? দে গো এর ক্ষেত্রে কি হয়ে যাবে? দে ডু, একই থাকবে। এখানে যেমন ইয়েসটা এসেছিল তাই ওখানটায় গিয়ে ওর গায়ে গিয়ে বসেছে ইয়েসটা, এস বাই ইয়েসটা। তো দে এর ক্ষেত্রে তো কোনো এস বাই ইয়েস এর ব্যাপার ছিল না, তো থাকবে না, ওই একই যা ছিল তাই থাকবে। তাহলে দে ডু নট গো। তাহলে তারা যায় না। আচ্ছা, এই তারার ক্ষেত্রে একটু আগে সে দিয়ে উদাহরণটা দিলাম। গীতা অ্যান্ড শ্যামা যায় না, কি হবে? গীতা যায় না হয়েছিল গীতা ডাজ নট গো, বা গীতা খেলা করে না বা খেলে না, গীতা ডাজ নট প্লে, ঠিক ছিল। এবার গীতা আর শ্যামা খেলা করে না কি হবে, বা খেলে না কি হবে? তখন কিন্তু ওরা দুজন হয়ে গেছে, যেহেতু সঙ্গে সঙ্গে প্লুরাল। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে একটি, একজন বা একটি কোনো জিনিস, আর প্লুরাল নাম্বার একের বেশি যেই হয়ে যাবে সঙ্গে সঙ্গে সেটা প্লুরাল। 1000, 1,00,000, কোটি কোটি হতে পারে। তাহলে এখানে কি হবে? গীতা অ্যান্ড শ্যামা ডোন্ট বা ডু নট প্লে, তখন আর ডাজ নট হবে না। এই ফর্মটা বসবে, দে ডু নট গো, তারা যায় না। তাহলে আমরা শিখলাম নেগেটিভ কি করে করতে হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাধারণ বাক্যর যে নেগেটিভ ফর্ম সেটা শিখে গেলাম। এবার দেখো, এবার আমরা শিখব যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের
প্রশ্নবোধক বাক্য। আচ্ছা, আমি যাই, ওইটাকে প্রশ্ন করব কিভাবে? আমি কি যাই? তাহলে এইটা কি করে করব? প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এইটা শিখবে। তাহলে এবার এটাকে একটু মুছে দিতে হবে। তোমরা ভাবছো এই তো কথা বলছে না, মোছামুছি করছে, ওটাকে স্কিপ করে দিই ক্লাসটাকে। এটা করো না। তার কারণ এই মাঝখানে মাঝখানে আমি কখন কি দেখিয়ে দেবো সেটা মিস হয়ে যেতে পারে। আচ্ছা, এই মোছার মাঝখানে তোমাদেরকে যেটা বলি, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রটা কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ যে এইখানটা যদি তুমি এই ফর্মুলা মেনে প্র্যাকটিস করো তবেই কিন্তু ভবিষ্যতে কোনোদিন কোনো লেখায় ভুল হবে না। কিন্তু এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে আইডেন্টিফাই করার ক্ষেত্রটা ভুল হতো বলে এতদিন সব জিনিস কঠিন লাগতো। ওটা কোথায় হয় অনেকেই জানো না। তাহলে এইবার যে কোনো প্যারাগ্রাফ দিক, যে কোনো লেখা দিক, আমি তো অনেকটা পড়া শিখলাম এতদূর পর্যন্ত, আরো শিখবো। এবার দেখো এইখানে এই রুলসটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এইখানে অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, এইটার বদলে হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। লিখে নাও। বা প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য। এবং এগুলো সব মুছে দিয়ে এইবার দেখাচ্ছি। প্রশ্ন করতে গেলেও কার সাহায্য লাগবে? ওই সেই ডু ভার্বের সাহায্য লাগবে। সাধারণভাবে সাধারণ বাক্যে প্রশ্ন করতে গেলেও আমি যাই, আমি কি যাই, এই যে কি কথাটা আসলো না, আমি কি আমার, মানে অ্যাকচুয়ালি ইংরেজিতে এটাকে ধরা হয় এই হিসেবে, আমার কি যাওয়া হয়, এইভাবে ভাবা হয় ইংরেজিতে। বাংলায় যেমন বলি আমরা আমি কি যাই, আমি কি খাই, ওইটা ইংরেজিতে ভাবা হয় হচ্ছে বাক্য গঠনের ক্ষেত্রে আমার কি যাওয়া হয় বা আমার যাওয়া কাজটা করা হয়, এইরকম। এখন সেই ক্ষেত্রে এখানেও কিন্তু তোমার ওই ডু ভার্বের সাহায্য লাগছে। দেখো কি হচ্ছে, যখন প্রশ্ন করছি কি লিখবো? ডু আই। আচ্ছা, এটাকে আইটাকে মুছে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পুরোটাই মুছে দিই। দেখো সেখানে কি হবে? ডু আই গো, আমি কি যাই? ঠিক আছে। উই এর ক্ষেত্রে কি হবে? ডু উই গো। কি হচ্ছে শিখলে? জাস্ট এই যে ডুটা ছিল প্রশ্নর ক্ষেত্রে, যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করবো অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স করব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটাকে, তখন ওই যে সাহায্যকারী ক্রিয়াপদ আছে তাকে কি করব? সবার সামনে নিয়ে আসব। কি করব? সবার সামনে নিয়ে আসব। এই ভার কি হবে? ডু ভার সবার সামনে বসবে বা আগে। আগে বসবে কে? এই ডু ভার। এই ডুটা দিয়ে বাক্যটা শুরু হবে, তবে সেটা প্রশ্ন হবে। ডু আই গো, আই গো তো ছিল, জাস্ট তার আগে একটা ডু বসিয়ে দাও, দিলে কি হয়ে গেল? প্রশ্ন হয়ে গেল। ডু আই গো, ডু আই ইট, ডু আই প্লে, এই ধরনের। ডু উই গো। কি হচ্ছে?
আমরা কি চাই? ইউ এর ক্ষেত্রে কি হবে? ডু ইউ গো? তুমি কি যাও? ডু ইউ রিড? তুমি কি পড়ো? ডু ইউ প্লে? তুমি কি খেলো? এভাবে প্রশ্ন করতে পারছো। তাহলে এবার দেখো কতটা শিখলে। তাহলে হচ্ছে কি, ডু ইউ গো? এবং একটা জিনিস বলেছিলাম প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে, একটা জিনিস খুব কমন, সেটা হচ্ছে এই জিজ্ঞাসার চিহ্ন। এই জিজ্ঞাসার চিহ্ন দিয়েই কিন্তু চেনা যায় সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেট করা মানে হচ্ছে জিজ্ঞাসা করা। ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, তুমি কি যাও? সেম প্লুরালের ক্ষেত্রে একই দাঁড়াচ্ছে, ডু ইউ গো মানে হচ্ছে তোমরা কি যাও? হলো। এবার আবার সেই জিনিস, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এইখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আবার কি হবে? আমরা খুব মানে এটা খুব বুদ্ধির জিনিস, সহজে ভেবে গেল যে এইখানেও কিন্তু ওই ডুটা যেমন সামনে আসছে, তাহলে হি ডাজ গো যখন ছিল, তাহলে এখানে কি হবে? এখানে ওই সেই একই থেকে যাবে, ডাজটা জাস্ট সামনে চলে আসবে। ডাজ হি গো? সে কি যায়? ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রে প্রশ্ন চিহ্ন বসবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেল। প্লুরাল নাম্বার তো সেই একই একই ফর্ম, একই সবকিছু। এখানে কি হবে, একটিটা তখন আর বড় হাতের থাকবে না যেহেতু লাইনের মাঝখানে। এখানে হয়ে যাবে ডু দে গো? তারা কি যায়? তাহলে আমরা শিখলাম যে প্রশ্ন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাধারণ বর্তমান কালে প্রশ্ন কিভাবে করব। শিখে গেলাম। জাস্ট ভার্বটাকে চেঞ্জ করে দেবো, যে কোনো কথা, তাহলে এবার আমি প্রশ্ন করতে পারবো যে কোনো কাউকে। ঠিক আছে? এই তুমি কোথায় যাও? না, কোথায় যাওটা না, তুমি কি যাও? কোথায় যাওটা আলাদাভাবে শেখাবো আবার। তুমি কি যাও? তুমি কি খাও? ডু ইউ ইট? তুমি কি খেলো? ডু ইউ প্লে? এভাবে কথা তো বলতেই পারবো। এরপরে ওই যে বলেছি অবজেক্ট, প্রিপোজিশন, আর তোমাদের একটা জিনিস আমি আরেকটু ডিটেলে করাবো, সেটা হচ্ছে প্রোনাউনটা। প্রোনাউনের অনেকটা ভাগ আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন টোনাউনগুলো আছে, ডব্লিউএইচ ওয়ার্ড আছে, এগুলো সব শেখাবো। ঠিক আছে? আগে এই অংশ যদি তোমরা শিখে যাও খানিকটা, তাহলে ওই অংশের যখন বাক্যগুলো আমি তৈরি করে করে এগোবো, বলবো, তখন অনেক সহজ হবে। সেই জন্য এই ক্লাসগুলোকে এইভাবে আমি কম্বাইন করেছি। আচ্ছা, এটা গেল মানে প্রশ্নবোধক বাক্য। এরপরে পড়ে থাকছে যেটা, এই প্রশ্নবোধক বাক্যেরও তো না সূচক বাক্য হতে পারে। এটাকে ছিল, এখানে লিখে নিও, প্রশ্নবোধক বাক্যের পজিটিভ অংশ যেটা। তা প্রশ্নবোধক বাক্যের তো নেগেটিভ অংশ থাকবে। এবার শিখবো সেই নেগেটিভ অংশটা। কিভাবে শিখবো নেগেটিভ অংশটা? কিভাবে শিখবো? এইগুলোকে ফার্স্ট একটু মুছে দিতে হবে, না হলে জায়গা ধরবে না। এখন তোমরা ভেবে দেখো যে আমরা সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্সটা যখন নেগেটিভ বাক্যটাকে ধরেছিলাম, তখন আমরা কি ব্যবহার করেছিলাম? ডু নট ব্যবহার করেছিলাম। কি ব্যবহার করেছিলাম? ডু নট কথাটাকে ব্যবহার করেছিলাম। তাহলে এইবার যদি তোমাদের একটু বুদ্ধি খেলাও, তাহলেই কিন্তু ব্যাপারটা ইজি হয়ে যাবে। যে এইখানে আমরা কিছুই করছি না, ওই প্রশ্নটাকে শুধু, যে প্রশ্নটা একটু আগে করলাম,
সেই প্রশ্নটাকে না সূচক প্রশ্নে জিজ্ঞাসা করব। এই তুমি কি যাও না, তুমি কি খাও না, এতক্ষণ বলছিলাম তুমি কি খাও, তুমি কি যাও, তুমি কি খেলা করো, তুমি কি পড়া করো, এইটাকেই একটুখানি ঘুরিয়ে বলছি, তুমি কি যাও না, তুমি কি খাও না, তুমি কি পড়া করো না, তুমি কি খেলো না, জাস্ট প্রত্যেকটার সঙ্গে একটা না সূচক ব্যাপার থেকে যাচ্ছে। তাহলে এইটার ক্ষেত্রে কি আসছে, ডুটা যদি সামনে যেতে পারে তাহলে নটটাও সামনে চলে যাবে। আমি এর আগে কি বলেছিলাম, আই ডু নট গো, আমি যাই না, তাহলে ওটাকে যদি প্রশ্ন করি তাহলে কি হচ্ছে, আই ডু নট গো আমি যাই না, ওটাকে যদি প্রশ্ন করি ওই ওই নাটা ওই না সূচক বাক্যটাকে যদি আমরা উল্টে প্রশ্ন করি কি রকম হবে, আমি যাই না, এটা প্রশ্ন হলে কি হবে, আমি কি যাই না, সে খায় না, প্রশ্ন হলে কি হবে, সে কি খায় না। তাহলে আমি যাই নাটা যদি আই ডু নট গো হয়, তাহলে আমি কি যাই নাটা কি হবে, আমরা জানি যে প্রশ্নের ক্ষেত্রে কি করছি, ডুটাকে সামনে নিয়ে আসছি, তাহলে নটটা কি দোষ করেছে, ওটাই যদি ডু নটটা পাশাপাশি নিয়ে চলে আসতে পারি, ওই যে একটা নট ধার নিয়েছিলাম এখান থেকে, নেগেটিভের ক্ষেত্রে কি করেছি, নট ধার নিয়েছিলাম, তাহলে এখানে কি দোষ করলো, সব শুধু সামনে নিয়ে চলে এসো, তাহলে কি হচ্ছে, ডু নট, এটাকে উচ্চারণ করতে পারো ডোন্ট দিয়ে, ডু নট আই গো, এটা ঠিকভাবে উচ্চারণ করলে কি হয়, ডোন্ট আই গো, এইটা উচ্চারণটা হয়। আমি কি যাই না, এই না কথাটা দিয়ে একটা প্রশ্ন চিহ্ন বসে গেল, আমি কি যাই না, তুমি কি যাও না কি হবে, ডু নট, ডু নট উই গো, আমরা কি যাই না, আমরা যাই নাটা কি ছিল, উই ডু নট গো, ডু নটটা মাঝখানে ছিল, তাহলে আমরা কি যাই নাটা কি হবে, ওই ডু নটটাকে সামনে নিয়ে চলে এসো, প্রশ্ন হয়ে গেল, ডু নট উই গো হয়ে গেল। এরপরে হচ্ছে তুমি কি যাও না, তুমি যাও নাটা কি ছিল, ইউ ডু নট গো, ইউ ডু নট গো, তাহলে তুমি কি যাও না সেটা কি হবে, ডু নট ইউ গো, জাস্ট এই মাঝখানে ওই নটটা ওর সঙ্গে হাত মিলিয়ে নিল। এখানে প্রত্যেকটার সঙ্গে একটা না বসে যাচ্ছে, তুমি কি যাও না, এখানে নাটা লিখতে ভুলে গেছিলাম, লিখে দিলাম তোমাদের। আচ্ছা, সেম ইউ এর প্লুরাল তোমাদের এতদিনে মোটামুটি সব বুঝে গেছে, ইউ এর প্লুরালটা একই হবে, ডু নট ইউ গো, তোমরা কি যাও না, তোমরা কি যাও না। এইবার কোনো চাপ নেই, এবার থার্ড পারসন সিঙ্গুলারে তো ডাস সামনে বসেই আছে, সে যায় না, তাহলে কি হবে, ওই আমরা জানি মাঝখানে শুধু নটটা ওর সঙ্গে যোগ হয়ে যাচ্ছে প্রশ্নের ক্ষেত্রে, তাহলে কি হচ্ছে, নেগেটিভ প্রশ্নের ক্ষেত্রে, শুধু প্রশ্নের ক্ষেত্রে কি করেছিলাম, ডাজি গো, সে কি যায়, ডাজি গো, আর এই ক্ষেত্রে কি সে কি যায় না, জাস্ট একটা নট বসে যাচ্ছে ওখানে, ডাজ নট হি গো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। একটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলারটা, এই যে এস এবং ইএস এর ব্যবহারটাই হচ্ছে সব থেকে এই থিওরির বা এই ফর্মুলাটা সব বা বলতে পারো এই নিয়মগুলোর সব থেকে ভাইটাল পয়েন্ট। আর এই অক্সিলারিকে সামনে আনা বা মাঝখানে বসা ডু দিয়ে, যেটা এতক্ষণ ধরে তোমাদের বলছি, দের ক্ষেত্রে কি হবে, একই জিনিস, ডু নট দে গো, তারা কি যায় না। তাহলে এইভাবে
সাধারণ আমরা দেখবে বাড়ি ঘরে যে সমস্ত আমাদের নানান ধরনের আমাদের জীবনে যে কথাটা বলি, সাধারণ বর্তমানকালে তোমরা সব কথা তার যে মূল যে কাঠামোটা বাক্যের, সাধারণ বর্তমানকালে সাধারণ বর্ণনামূলক বাক্য, আমি যাই, সেটার আবার নেগেটিভ আমি যাই না, সেটার আবার প্রশ্ন আমি কি যাই, সেটার আবার নেগেটিভ আমি কি যাই না। এই যে প্রশ্ন, সাধারণ বাক্য, এই সমস্তগুলো সাধারণ বর্তমানকালে সব কটা শিখে গেলে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তোমরা শিখলে। এর ওপরেও আমি আরো উদাহরণ সহকারে, যখন আমি বললাম এই টোটাল টেন্সটা হয়ে গেলে আমি পুরো স্ক্রিনে নিয়ে গিয়ে আরো লিখে লিখে বিভিন্ন উদাহরণ দিয়ে যেভাবে শেখাই স্পেশাল ক্লাস নিয়ে, সেটাও শেখাবো। তো এতক্ষণ আমি প্রবীর রায়চৌধুরী তোমাদের সঙ্গে ছিলাম, গল্প করলাম, ইংরেজি শেখার চেষ্টা করলাম। তোমাদের সমস্যাগুলো আমাকে জানাবে। যারা নতুন এসছো একটু সাবস্ক্রাইব করো, পিছনের ক্লাসগুলো আর ওই নোটিফিকেশন দিয়ে সামনের ক্লাসগুলো যাতে দেখতে পাও, পিছনের ক্লাসগুলো দেখো। আর প্রত্যেককে বলবো যে দেখো, ক্লাস করবার সময় ওই ধৈর্যটা বড় জায়গা। এটা সিনেমা হচ্ছে না, এটা তোমার ওই কোনো গান হচ্ছে না, নাচ হচ্ছে না, এই সমস্ত তো হচ্ছে না। তাহলে এটা থেকে তুমি যা শিখছো, সে যে বয়সেরই যে কেউ শেখো না কেন, সেটা সারা জীবন সেটাকে তুমি ইউজ করবে। তাহলে শেখাটা ভালো করে শেখার দরকার। তাহলে সেটার জন্য খাতা পেন যেমন দরকার, আমি বারবার বলছি এই সমস্ত জিনিসগুলো যেগুলো আমি এখানে করে দিই, সেটা তোমরা বাড়িতে তোমাদের যে গ্রামার বই আছে সেগুলোতেও তোমরা প্র্যাকটিস করবে। দেখবে প্রতিদিন সকালবেলা, আবার বলছি প্রতিদিন সকালবেলা গ্রামার এই ভার্বের লিস্ট পড়বে। আর এই আজকে যেটা দিয়ে দিলাম খাতায় লিখে নিলে, একে বলছে টেন্স। মাথায় রেখে দাও, টেন্স এবং ভার্বের লিস্ট যে প্রতিদিন সকালবেলা পড়বে, ইংরেজিতে শক্তপোক্ত হয়ে যাবে। সেটার প্রথম অংশটা দিয়ে দিলাম, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কমপ্লিট। কমপ্লিট বলে কিছু হয় না, শেখার কোনো শেষ নেই, কিন্তু মোটামুটি চলার মতো কমপ্লিট। এরপরে তো আমি স্পেশাল ক্লাস আরো নিতে থাকবো। তোমাদের সমস্যাগুলো আমাকে কমেন্টে জানিও, আমি সেটার উপরে নজর দেবো, চেষ্টা করবো সেগুলো সমাধান করবার। তো সবাই ভালো করে পড়াশোনা করো, ভালো থাকো। দেখা হচ্ছে ইন্টারেস্টিং ক্লাস নিয়ে আবার সামনের ক্লাসে।